এক বিশাল আর শান্ত অরণ্য, যেখানে প্রতিদিন ভোরের সূর্য পাখিদের কলকাকলিতে স্বাগত জানানো হয়। কিন্তু আজকের সকালটা ছিল ভিন্ন। বাতাসের মধ্যে এক অদ্ভুত গুমোট ভাব। গাছে পাখিরা বসে আছে ঠিকই, কিন্তু তাদের কণ্ঠে নেই কোনো গান। বনের সবচেয়ে বুদ্ধিমান শিয়াল অলিভার তার ঘরের দাওয়ায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে চিন্তার রেখা। অলিভার, বাবা, আজ সকাল থেকে আমার মনটা খুব অস্থির হয়ে আছে। বনের ছায়াগুলো যেন আজ কথা বলছে না। তুই কি কিছু লক্ষ্য করেছিস? হ্যাঁ মা, আমি সকাল থেকেই দেখছি পূব আকাশের পাখিগুলো আজ বনের গভীরে যাচ্ছে না। বেলা, ও বেলা, একবার বাইরে এসো তো। কি হয়েছে ভাইয়া? আন্টি, আপনিও কি ভয় পাচ্ছেন? আমি এইমাত্র পুকুর পাড় থেকে এলাম। ডাকি খুব কান্নাকাটি করছে। সে বলছে পুকুরের মাছগুলো সব গভীর কাদার নিচে চলে গেছে, কেউ ওপরে আসছে না। বড় কোনো বিপদ আসছে। আমাদের চুপ করে বসে থাকলে চলবে না। আন্টি, আপনি ঘরে থাকুন। আমি আর বেলা এখনই সিংহ রাজার কাছে যাচ্ছি। বনের নিরাপত্তার খবর তাকে দেওয়া দরকার। অলিভার আর বেলা দ্রুত পায়ে বনের প্রধান রাস্তা ধরে এগোতে লাগলো। তাদের চারপাশ দিয়ে বনের অন্যান্য বাসিন্দারা তাদের দৈনন্দিন কাজ করে যাচ্ছিল। একটি কাঠবিড়ালি দ্রুত গাছ বেয়ে নেমে রাস্তা পার হয়ে গেল। একটি খরগোশ ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল, আর একটি কুকুর গম্ভীর মুখে রাস্তার পাশ দিয়ে হেঁটে গেল। কেউ কারো সাথে কথা বলছে না, সবাই যেন এক অদৃশ্য ভয়ে তাড়িত। দেখো অলিভার, সবাই কেমন আপন মনে হাঁটছে, কিন্তু কেউ কি জানে যে বনের প্রাণশক্তি, আমাদের সেই ঝর্ণার পানি হয়তো কোনো বিপদে পড়েছে? সবাই অনুভব করছে বেলা, কিন্তু কেউ মুখ ফুটে বলছে না। মানুষের মতো পশুদেরও মাঝে মাঝে সাহস হারিয়ে যায়। আমাদের কাজ হলো সেই সাহস ফিরিয়ে আনা। চলো, রাজার দরবার ওই পাহাড়ের নিচেই। সিংহ রাজা কিং লিওর দরবার। প্রকাণ্ড এক পাথরের সিংহাসনে বসে আছেন বনের অধিপতি। তার দুই পাশে দুই বিশাল গরিলা পাহারাদার, গ্রগ এবং গোর্ক। তারা যেন জীবন্ত দুটি দেয়াল। তাদের সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে বিলি নামের একটি ছোট ছাগল। বিলি, ভয় পেও না, সত্য কথা বলো। কি দেখেছ তুমি পাহাড়ের ওপাশে? মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আমি পাহাড়ের গায়ে ঘাস খেতে গিয়েছিলাম, দেখলাম ঝর্ণার মুখটা কে যেন পাথর দিয়ে আটকে দিয়েছে। ঝর্ণার পানি নিচে নামছে না, পুকুরগুলো সব কাদা হয়ে যাচ্ছে মহারাজ। মহারাজ, বিলি একদম সত্যি বলছে। আমরাও পথে আসার সময় দেখেছি প্রকৃতি আজ মৌন হয়ে আছে। বনের পানির উৎস বন্ধ হয়ে যাওয়া মানে আমাদের সবার মৃত্যু। অলিভার, আমি তোমার বুদ্ধির ওপর ভরসা করি। গ্রগ, গোর্ক, তোমরা এই শিয়াল বন্ধুদের সাথে এখনই পাহাড়ের চূড়ায় যাও। যে বাধা আছে তা সরিয়ে দাও। শুরু হলো এক দুঃসাহসিক অভিযান। বুদ্ধিমান অলিভার, সাহসী বেলা এবং অসীম শক্তিশালী দুই গরিলা ভাই পাহাড়ের খাড়া ঢাল বেয়ে উঠতে শুরু করল। ঝর্ণার শুকিয়ে যাওয়া খাত দিয়ে তারা এগোচ্ছিল। পথে তারা দেখল মাছগুলো অল্প পানিতে খাবি খাচ্ছে। ডাকি নামের হাঁসটি পুকুরের এক কোণে মন মরা হয়ে বসে আছে। ও অলিভার, যেও না। আমি আকাশ থেকে দেখেছি পাহাড়ের ওপর এক বিশাল পাথরের দানব ঝর্ণার গলা টিপে ধরেছে। ওটা সরাতে গেলে বিপদ হতে পারে। দানব হোক আর পাহাড় হোক, আমার এই লোহার মতো হাতের এক আঘাতেই সব চূর্ণ হয়ে যাবে। চলো ভাই গ্রগ, আজ আমরা আমাদের শক্তি দেখাবো। গোর্ক ভাই আমার, থামো। শক্তি সবসময় কাজ দেয় না। আমাদের দেখতে হবে কেন এমন হলো। পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে তারা স্তম্ভিত হয়ে গেল। এক বিশাল গোলাকার পাথর ঠিক সুড়ঙ্গের মুখে আটকে আছে। গ্রগ আর গোর্ক যখন পাথরটা ঠেলতে উদ্যত হলো, তখন অলিভার হঠাৎ চিৎকার করে উঠল। থামো, কেউ পাথর ধরবে না। দেখ বেলা, পাথরের একদম নিচের ওই ছোট্ট গর্তটার দিকে তাকাও। ওহ খোদা, ওখানে তো একটা ছোট নীল পাখি আটকে আছে।
পাথরটা যদি এখন সরানো হয় তবে পুরো পাথরের নিচে পাখিটা পিষ্ট হয়ে যাবে। কিন্তু অলিভার, পাথর না সরালে তো বনের হাজার হাজার পশু পানির অভাবে মারা যাবে। একটি পাখির জীবনের চেয়ে কি সবার জীবন বড় নয়? না গ্রগ, প্রতিটি জীবনের মূল্য সমান। আমরা যদি একজনকে মেরে হাজার জনকে বাঁচাই তবে সেটা বীরত্ব হবে না। আমাদের এমনভাবে পাথর সরাতে হবে যেন পাখিটাও বাঁচে। আমার একটা বুদ্ধি আছে। গোর্ক, তুমি বাম দিক থেকে চার দাও। গ্রগ, তুমি ডান দিক থেকে পাথরটা সামান্য উপরে তোলো। বেলা, তুমি নজর রাখো পাথর যেন নিচে না নামে। আমি ফাঁক দিয়ে পাখিটাকে বের করে আনব। একটা সুন্দর সকাল। পুকুরের ধারে সূর্য উঠছে, পাখিরা গান গাইছে। সেই সময়ে চতুর শিয়াল তার হাঁসগুলোকে নিয়ে পুকুরের ধারে এলো। হুস হুস, আরে হাসিরা, তাড়াতাড়ি খাও, রোদ চড়ে গেলে ঘরে ফিরতে হবে। বাড়ি চল, হুস প্যাক প্যাক। পুকুরের ধারে এলো। হাঁসগুলো জলে টুপ টুপ করে ডুব দিচ্ছে। কেউ লাফিয়ে খেলছে, কেউ ডানা মেলছে। ঠিক তখনই পুকুরের পাশে সিংহ এসে দাঁড়ালো। তোমার হাঁসগুলো তো বেশ মোটা তাজা, দেখে জিভে জল চলে এলো রে। আহা, কি মাংসগুলো! ওহো রাজামশাই, ভয় নেই, এগুলো আমার বাচ্চার মতো, কেউ ছুঁতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তবে সাবধানে থাকো, জঙ্গলে অনেক ক্ষুধার্ত চোখ আছে। চিন্তা নেই রাজা, আমি পাহারা দিচ্ছি, আমার নজর এড়াবে কে? ওগো, আমি বাজারে যাচ্ছি, কিছু ডিম, চাল আর খাবার আনবো। হাঁসগুলোর দিকে খেয়াল রেখো, ঠিক আছে? সাবধানে যেও, ফেরার পথে একটু মিষ্টিও নিয়ে এসো। বাজারে যেতে যেতে স্ত্রী গুনগুন করে গাইতে লাগলো। টিমা টিম ডিম, ডিম খেতে গেল গরিলা, শিয়াল দৌড়ে এলো, গরিলা পড়ল মাটি ভিলা। এইদিকে গরিলা চুপি চুপি এসে হাঁসের ডিমগুলো দেখতে লাগলো। একটা হাতে তুলে বলল, ও মা, কি সুন্দর ডিম! একটাই তো ভাজা, আর একটা সিদ্ধ করলে সকালটা জমে যাবে। বলেই ডিম নিয়ে দৌড়। এই গরিলা, দাঁড়া, আমার হাঁসের ডিম কোথায় নিয়ে যাচ্ছিস? না না, আমি গুনছিলাম, শুধু গুনছিলাম। শিয়াল পিছন থেকে দৌড়ে গিয়ে লেজ দিয়ে এক ধাক্কা দিল। গরিলা সোজা ধপাস করে নাটিতে পড়ল, আর ডিমটা গড়িয়ে গিয়ে শিয়ালের হাতে এলো। ডিম চুরি করে পালাতে আসিস? এবার বুঝবি চতুর শিয়ালের চালাকি কেমন। আমি সব সময় তোদের রক্ষা করব। কুরপাড়ে আন্টি এলো একটা ঝুড়ি হাতে। এই ভাই শিয়াল, একটু মাছ দেবেন? ঠকিয়েই একটা নিয়ে যাচ্ছি। এইভাবে ঠকালে তো পুকুরই ফাঁকা হয়ে যাবে। বিকেলে আন্টি আবার এলো মাছ কিনতে। এই ভাই, মাছের দাম কত বলো তো? আজ বিশেষ ছাড় আন্টি, জলের দমে মাছ নিন। দাম কম হলে রুই মাছও নেব। এই নিন আন্টি, আজ কিনলে একটা ফ্রি, জলের দামে মাছ, হাসির দামে বোনাস। রাতে শিয়াল হাঁসগুলোকে ঘরে তুলে দিল। তারপর মাছ পাহারা দিতে বসলো। পুকুরে মাছগুলো কেমন লাফাচ্ছে দেখো, কেউ যেন চুরি না করে। পাহারা দিতে হবে সারা রাত। রাত কেটে গেল। সকালে শিয়াল বাজারে গেল মাছ বিক্রি করতে। মাছ নিন, রুই মাছ, লাউ মাছ, জলের দামে মাছ নিন। এই ভাই, রুই মাছের দাম কত? এক হালি 200 টাকা, আজ সকালে ধরা তাজা মাছ। বেশ দামই তো, একটু ছাড় দেবেন? দিচ্ছি তো জলের দামে, এর চেয়ে কম চাইলে নদী থেকে নিজেই ধরতে হবে। শিয়াল লাউ মাছ কিনে ঘরে ফিরল। এই যে ফিরে এলে, আজ রুই মাছের তরকারি বানাবো নাকি? না না, আজ বিশেষ দিন, লাউ দিয়ে রুই মাছের তরকারি হবে। গল্পটা ভালো লেগেছে? তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। 2026 সালের এক শান্ত সকাল। বনের প্রতিটি কোণে আজ এক অদ্ভুত চঞ্চলতা। কাঠবিড়ালিরা
এক ডাল থেকে অন্য ডালে দ্রুত দৌড়ে যাচ্ছে, যেন তারা কাউকে খুঁজছে। নদীর স্বচ্ছ নীল পানিতে হাঁসগুলো সারিবদ্ধভাবে সাঁতার কাটছে, কিন্তু তাদের প্যাক প্যাক শব্দে আজ সুর নেই, আছে এক অজানা আতঙ্ক। বাজারের একপাশে শিয়াল মস্তাক আর গরিলা রঞ্জু বসে আছে। তাদের সামনে ঝুড়িতে থাকা তাজা মাছগুলো লাফাচ্ছে, কিন্তু তাদের নজর আজ মাছ বিক্রিতে নেই। মোস্তাক বারবার মাটিতে রাখা একটা বড় বাক্সের দিকে তাকাচ্ছে। রঞ্জু ভাই, তুই একদম ঘাবড়াবি না। আমি এমন এক যান্ত্রিক রোবট বানিয়েছি যা কেউ স্বপ্নেও ভাবতে পারবি না। সবাই ভাববে এটা কোনো ভূত। আমরা সব সোনা আর খাবার নিয়ে এই বন ছেড়ে শহরে চলে যাব। কিন্তু মোস্তাক ভাই, আমার বুক তো ধড়ফড় করছে। বিপ্লব শিয়ালটা অনেক বুদ্ধিমান। ও যদি আমাদের ওই রোবটটা দেখে ফেলে, তবে রাজা আমাদের জ্যান্ত চিবিয়ে খাবে। আমার তো মাছ বিক্রি করাই ভালো ছিল। বনের অন্য পাশে বিপ্লব আর বর্ষা মাটির ওপর থাকা কিছু অদ্ভুত চিহ্ন পরীক্ষা করছে। এই চিহ্নগুলো সাধারণ কোনো প্রাণীর পায়ের ছাপ নয়। বর্ষা খুবই চিন্তিত, কারণ আজ সকালে তার রান্নাঘর থেকে দামি মশলাগুলো উধাও হয়ে গেছে। বর্ষা, তুমি কি দেখেছ এই ছাপগুলো মাটির কতটা গভীরে দেবে গেছে? এর মানে হলো এই চোর সাধারণ মাংসপেশি তৈরি নয়, এর ওজন অনেক বেশি। মনে হচ্ছে এটি লোহা দিয়ে তৈরি কোনো কিছু। আমাদের খুব সাবধানে এগোতে হবে। ওগো বিপ্লব, আমার খুব ভয় করছে। যদি এই যান্ত্রিক চোরটি আমাদের ওপর আক্রমণ করে বসে। দেখো, কুকুর আর বিড়ালটিও আজ ভয়ে ছোটাছুটি করছে। এমন অদ্ভুত পরিস্থিতি এই বনে আগে কখনো আসেনি। বাজারের মোড়ে কুকুরটি তার তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি দিয়ে চোর ধরার চেষ্টা করছে, আর বিড়ালটি বসে নেই, সেও তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ দেখছে। কিন্তু চোর এতটাই চতুর যে কোনো চিহ্ন রেখে যাচ্ছে না। হঠাৎ বনের নিস্তব্ধতা ভেঙে এক বিশাল গর্জন শোনা গেল। বনের রাজা সিংহ কেশরী রেগে আগুন হয়ে সভায় হাজির হলেন। তার প্রিয় সোনার থালাটি আজ চুরি হয়ে গেছে। তিনি ঘোষণা করলেন, যে চোরকে ধরতে পারবে তাকে বনের অর্ধেক সম্পদ পুরস্কার দেওয়া হবে। কে আছে এই বনে যার এত বড় সাহস যে রাজার থালায় হাত দেয়? আমি কেশরী, এই বনের অধিপতি। আমার রাজত্বে চোর থাকবে, এটা আমি বরদাস্ত করব না। আমি আজই পুরো বন তন্ন তন্ন করে খুঁজব। মামা, এই বাক্সের জাদুতে আপনার সোনা ফিরে আসবে। আপনি শুধু একবার হাত রাখুন। আমাদের ভুল বুঝবেন না মামা, আমরা বনের মঙ্গলের জন্যই দিন রাত এক করছি। মোস্তাক, তুই যদি চোর না ধরতে পারিস, তবে তোকে আর এই রঞ্জুকে আমি আজই গুহায় বন্দি করব। তোদের এই জাদুর বাক্স যদি ভণ্ডামি হয়, তবে তোদের কপালে দুঃখ আছে। মোস্তাক আর রঞ্জু তখন রাজার সামনে মাটিতে রাখা সেই জাদুর বাক্সটি দেখালো। তারা দাবি করল এই বাক্সটি আকাশ থেকে পড়েছে এবং এটি আসল চোরকে চিনে ফেলবে। আসলে এটি ছিল বনের সহজ সরল পশুদের বোকা বানানোর ফন্দি। টার্গেট লক, সোনা চিহ্নিত হয়েছে, চুরি প্রক্রিয়া শুরু। মোস্তাক ভাই, মাটিতে রাখা ওই জাদুর বাক্সের ভেতর থেকে টিক টিক শব্দ আসছে কেন? আমি আগে কখনো দেখিনি যে কাঠের বাক্স কথা বলে বা শব্দ করে। তুমি কি আমাদের সবাইকে বোকা ভাবছো? আমি জানি এই চুরির পেছনে তোমার আর রঞ্জু ভাইয়ের হাত আছে। বিপ্লব যখন মোস্তাকের ওই বাক্সটি পরীক্ষা করতে গেল, তখন মোস্তাক আর রঞ্জু ভয়ে দৌড় দিল। তারা জানত না যে নদীর চরের ওই সাদা বালু আসলে এক ভয়ঙ্কর চোরাবালি। তাড়াহুড়ো করে পালাতে গিয়ে তারা দুজনেই সেই মরণ ফাঁদে আটকে গেল। বিপদ বিপদ, অপরিচিত প্রাণী শনাক্ত, সিস্টেম ওভারলোড। চুরির রহস্য তখন উন্মোচিত হল। দেখা গেল বাক্সের ভেতর থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত যান্ত্রিক রোবট।
মোস্তাক এই রোবটটি বানিয়েছিল চুরি করার জন্য। আজ সেই যন্ত্রটি তাকে বিপদে ফেলেছে। থামুন কেশরী মামা, এক পাও ওই বাক্সের দিকে বাড়াবেন না। মোস্তাক আসলে প্রযুক্তির অপব্যবহার করছে। সে এক যান্ত্রিক পুতুল তৈরি করেছে যা রাতের অন্ধকারে সবার জিনিস চুরি করে। যাও, আমি তো শুধু ওদের ধরতে গিয়েছিলাম, কিন্তু আমার পা কেন নিচের দিকে দেবে যাচ্ছে? মোস্তাক, তুই কি আমাকেও মারতে চাস? ওরে বাপরে, কাদা আমার বুক পর্যন্ত চলে এলো। বিপ্লব, আমাকে রক্ষা কর। মোস্তাক ভাই, তোমার লজ্জা হওয়া উচিত। নিজের পেটের জন্য তুমি বনের ছোট ছোট প্রাণীদের খাবার চুরি করছো। ওই দেখো, হাঁসগুলো তাদের বাচ্চার জন্য জমানো দানা হারিয়ে চিন্তায় পড়ে গেছে। তারা এখন কি করবে? তোমার কি মনে একটুও দয়া নেই? আমি শপথ করছি, আমি আর কোনোদিন এই বনের কাউকে তুচ্ছ জ্ঞান করব না। আজ থেকে এই বনে কোনো উঁচু নিচু ভেদাভেদ থাকবে না। অপরাধীদের সাজা হবে পরিশ্রম, ঘৃণা নয়। মামা, আপনি বনের রাজা। অপরাধী হলেও ওদের উদ্ধার করা আপনার দায়িত্ব। তবে উদ্ধার করার পর ওদের এমন সাজা দিতে হবে যেন বনের কেউ আর কখনো চুরির কথা না ভাবে। ওদের দিয়ে পুরো বাজার পরিষ্কার করান। কেশরী মামা, লতাটা শক্ত করে ধরুন, আমরা সবাই মিলে টেনে তুলছি। আজ থেকে এই বনে চুরির ভয় আর থাকবে না, বরং সবাই মিলেমিশে থাকার এক নতুন অধ্যায় শুরু হবে। রাজা কেশরী আর জ্ঞানী ছাগল দামাল সেখানে উপস্থিত হলেন। চোরাবালিতে ডুবতে থাকা দুই অপরাধীকে দেখে বনের সব পশুরা স্তব্ধ হয়ে গেল। দয়া বনাম ন্যায়ের এক বিশাল বিতর্ক শুরু হলো বনের মাঝে। মনে রেখো কেশরী, সব চকচকে জিনিস সোনা হয় না। আজ তোমার লোভ তোমাকে এই মরণ ফাঁদে এনেছে। টিক টিক বিপ। মোস্তাক বস নির্দেশ পালন করছি। বিপ্লব আর বর্ষা, তোমাদের জয় হোক। আজ বনের নতুন ইতিহাস লেখা হলো। গল্পের শেষে মোস্তাক আর রঞ্জুকে উদ্ধার করা হলো ঠিকই, কিন্তু তাদের চিরদিনের জন্য চুরির নেশা ছেড়ে দিতে হলো। বনের আকাশে শান্তির নতুন সূর্য উঠল। চেষ্টা ছিল আপনার চোখে ও মনে একটু আরাম দেওয়ার। যদি ছোট্ট আয়োজনটি আপনার ভালো লাগে, তবে শিয়াল চোখে দেখা অচিন পাখির সাথেই থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প বলার অনুপ্রেরণা। ধন্যবাদ সাথে থাকার জন্য। গ্রীষ্মের এক তপ্ত দুপুর। বাজারে লোকজনের ভিড় কম, সবাই নিজ নিজ ঘরে বসে আরাম করছে। এই সুযোগে শিয়াল এবং তার স্ত্রী বর্ষা নতুন কিছু করার চিন্তা করছে। সারাদিন ঘরে বসে আর ভালো লাগছে না। এই গরমে তো বাজারে কেউ যাবে না। আমাদের ব্যবসার কি হবে? আরে না, মন খারাপ করো না। গরমেই তো আসল ব্যবসা লুকিয়ে আছে। সবাই ঘরে বসে আছে, তাই বাজারে জিনিস দুর্লভ। বাজার এবং চতুর বিক্রেতারা। শেয়াল এবং বর্ষা দ্রুত পুকুর থেকে কিছুটা মাছ ধরল এবং নিজেদের বাগান থেকে টাটকা পালং শাক তুলল। তারা বাজারের দিকে রওনা দিল। বাজারে তখন শুধু অন্য দুই শেয়াল, চতুর এবং গরিলা বসে আছে। ওহে গ্রামবাসী, তাজা মাছ, তাজা মাছ। এই মাছের দাম 500 টাকা। এই গরমে কে আর কষ্ট করে মাছ ধরবে? আমার এই পালং শাক, এক আটি শাক 100 টাকা। এই রকম টাটকা শাক এই গরমে কেউ বিক্রি করতে আসেনি। 100 টাকা? বর্ষা, পালং শাকের দাম এত বেড়ে গেল কবে? আর মাছ 500 টাকা? মনে হয় এরা দুজন ছাড়া বাজারে আর কেউ আসেনি, তাই এরা সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিয়েছে। ছাগল ক্রেতার প্রবেশ। এমন সময় বাজারের একপাশে একটি বিশাল ছাগল এসে দাঁড়ালো। তার নাম ছাগল। ছাগল তার গলায় একটি ভারী থলে নিয়ে সোজা চতুর ও গরিলার সামনে এসে দাঁড়ালো। থামো, এই গরমে তোমরা দুজন ছাড়া আর কেউ আসেনি। আমি বুঝতে পারছি তোমরা এই মাছ ও শাকের কত দাম চাইছো। আমরা মাছের দাম এখন 700 টাকা চাইছি। আমার এই পালং শাকের দাম এখন 150 টাকা। তোমাদের দাম তোমাদের মতোই থাক।
আমি তোমাদের উভয়কেই তোমাদের চাওয়া দামের দ্বিগুণ দেব। রিয়েলাইজেশন অ্যান্ড দ্য লেসন, ভুল ভেঙে যাওয়া ও শিক্ষা। ভুল হলো আমাদের। চতুর আর গরিলা ক্রেতাকে ভয় দেখায়নি, তারা আসলে এই দাম বাড়িয়ে ছাগলকে বাজারের প্রতি আকৃষ্ট করেছিল। চতুর ভাই, গরিলা ভাই, তোমাদের টাকা ফিরিয়ে নাও। আমাদের উচিত আসল দামে বিক্রি করা। শেয়াল ও বর্ষা তখন তাদের মাছ ও পালং শাকের আসল দাম ঘোষণা করল। মানুষজন সেই কম দামে জিনিস কিনতে বাজারে আসতে গরিলা করল। চতুর ও গরিলাও তখন লজ্জা পেয়ে আসল দামে বিক্রি শুরু করল। বাজারে দাম বাড়িয়ে নয়, বরং সততা ও ক্রেতার প্রয়োজন মিটিয়েই ব্যবসা করতে হয়। গল্পটা ভালো লেগেছে? তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চতুর শিয়ালের সঙ্গে দেখা হবে পরের গল্পে। গ্রীষ্মের এক তপ্ত দুপুর। রোদে বনের গাছপালা সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। বনের পশুরা আজ যে যার ডেরায় আশ্রয় নিয়েছে। কিন্তু এই রোদের মাঝেই শেয়াল বিপ্লব আর তার স্ত্রী বর্ষা নদীর শুকিয়ে যাওয়া চরে এক অদ্ভুত জিনিস খুঁজে পেল। বালুর নিচে সূর্যের আলোয় সোনা বা হীরের মতো কিছু একটা চকচক করছে। তারা জানে এই আবিষ্কার বনের শান্তি কেড়ে নিতে পারে। বিপ্লব, আমার কিন্তু মন বলছে আজ বড় কোনো বিপর্যয় ঘটবে। ওই দেখো, মোস্তাকা রঞ্জু ভাই ওদিকেই উঁকি দিচ্ছে। ওদের চোখে আমি লোভের আগুন দেখতে পাচ্ছি। আমরা কি এই পাথরগুলো ঝোপের আড়ালে লুকিয়ে ফেলব, নাকি ওদের এই নাটকটা দেখার সুযোগ দেব? আমার খুব ভয় হচ্ছে যদি এই খবর কেশরী মামার কানে পৌঁছায়। বর্ষা, তুমি কি ওই পাথরের উজ্জ্বলতা দেখতে পাচ্ছ? এগুলো দেখে যে কেউ ভাববে এগুলো খাঁটি সোনা, কিন্তু আমি জানি প্রকৃতির এই রহস্য শুধু আমাদের মতো বুদ্ধিমানরাই বোঝে। আমাদের এই বনের শান্তি আজ চরম বিপদে। যদি লোভী সিংহ কেশরী এই খবর পায়, তবে সে পুরো নদীর চর দখল করে নেবে, আর বনের পশুদের ওপর তার অত্যাচার আরও বেড়ে যাবে। আমাদের এখনই কিছু একটা করতে হবে। শেয়াল দম্পতির এই গোপন আবিষ্কারের কথা আড়াল থেকে শুনে ফেলে বাজারের দুই লোভী বিক্রেতা মোস্তাক আর রঞ্জু। তারা সব সময় সহজ উপায়ে বড়লোক হবার স্বপ্ন দেখে। সোনা পাবার লোভে তারা তাদের শাক আর মাছের ঝুড়ি ফেলে রেখে ফিসফিস করে পরিকল্পনা করতে লাগল। কিন্তু তারা জানত না বনের রাজা সিংহ কেশরী আজ খুব ক্ষুধার্ত অবস্থায় এই পথেই আসছে। সিংহ মামা, দোহাই আপনার, আমাকে মেরো না গো। আমি খুব ছোট, আমার মাংস আপনার এক দাঁতেও লাগবে না। আপনি বরং ওই নদীর পাড়ে যান, ওখানে শেয়ালরা অনেক সোনা পেয়েছে। আপনি ওগুলো দিয়ে কত বড় বড় হরিণ আর মহিষ কিনতে পারবেন। আমাকে ছেড়ে দিন মামা, আমি আমার মায়ের কোলে ফিরে যেতে চাই। উফ, এই তপ্ত রোদ কি আমার চামড়া পুড়িয়ে দেবে? সারা বন তন্ন তন্ন করে খুঁজলাম, একটা হরিণ বা খরগোশও চোখে পড়ল না। শেষমেশ এই ধুলোবালি ঘেটে এক ফোঁট ছানা পেলাম। এইটুকু মাংসে আমার এক কোনা দাঁতও ভিজবে না। হে জগৎ সংসার, বনের রাজাকে কি আজ এই সামান্য খাবার খেয়েই পেট ভরাতে হবে? আমার দিন কি তবে ফুরিয়ে এলো? রঞ্জু ভাই, একবার তাকিয়ে দেখো তো, শিয়াল, বিপ্লব আর বর্ষা ওখানে কি যেন লুকিয়ে রাখছে। আরে বাবা, ওগুলো তো পাথর না, মনে হচ্ছে সূর্যের এক একটা জ্যান্ত টুকরো। নির্ঘাত ওরা গুপ্তধনের সন্ধান পেয়েছে। চলো চলো, রাজা কেশরী আসার আগেই আমাদের ভাগটা সরাতে হবে। আমাদের 7 জন্মের দারিদ্র্য আজ এই এক নিমিষেই ঘুচে যাবে। আরে মোস্তাক ভাই, তুমি তো ঠিকই বলেছ। আমি তো ঝুড়ির পচা মাছের গন্ধে বুঁদ হয়েছিলাম, সোনার ঝিলিক তো দেখিনি। চলো চলো, ওসব পালং শাক আর মাছের বোঝা ফেলে দিয়ে আজ আমরাই বনের আসল রাজা হব। এই তপ্ত রোদে কে আর পরিশ্রম করে? আজ থেকে আমরাও রাজকীয় জীবন কাটাবো আর দামি ফলমূল খাবো। দাঁড়াও, ওই দূরে ওটা কি চকচক করছে? শেয়াল, বিপ্লব আর বর্ষা ওখানে কি লুকোচ্ছে? ওরে মোস্তাক, ওরে রঞ্জু,
তোরা ওখানে কি করছিস? আমার এলাকায় কোনো সম্পদ থাকলে সেটা আগে আমার প্রাপ্য। শশাগড়া বনের একমাত্র রাজা আমি কেশরী। তোদের স্পর্ধা তো কম নয়। রাজার সামনেই তোরা সোনা ভাগ করছিস। এক্ষুনি ওগুলো আমার সামনে নিয়ে আয়। মামা, ওটা কি বলছেন আপনি? আমরা রোদে পুড়ে নদীর কাদায় ভিজে এগুলো খুঁজে বের করলাম, আর আপনি রাজা বলে একাই সব নিয়ে নেবেন? রাজা বলে কি আমাদের কোনো পেট নেই? অন্তত অর্ধেকটা সোনা আমাদের দিতে হবে মামা। আমরা তো আপনারই প্রজা। আমাদের একটু ভাগ দিলে বনের কোনো ক্ষতি হবে না, বরং আপনারই নাম হবে। ঠিক বলেছ মোস্তাক ভাই। মামা, আপনি তো বনের অধিপতি। আপনার তো কত হীরা জহরত আছে। আমাদের এই ক্ষুদ্র প্রজাতির ওপর একটু দয়া করুন না। আমরা এই সোনা বিক্রি করে অনেক মাছ আর শাক কিনে শান্তিতে জীবন কাটাবো। আপনি তো দয়ালু রাজা, আমাদের কথা কি একবারও ভাববেন না? থামো, আর একটাও কথা বলবি না মোস্তাক। তোরা তো নগণ্য শেয়াল, তোদের এত সোনার দরকার কি? তোরা তো নদীর পচা মাছ আর হাল খেয়েই দিন কাটাতে পারিস। এই সোনার স্তূপ আজ থেকে আমার গুহায় থাকবে। আমি হব পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী রাজা। মানুষ যখন দেখবে আমার সিংহাসন সোনার, তখন তারা আমাকে স্যালিউট করবে। এই তো সোনা আমি ধরলাম। আমি সব দূর থেকে দেখছি। বনের এই অস্থিরতা দেখে আমার খুব দুঃখ হচ্ছে। রাজা যখন সামান্য পাথরের জন্য প্রজার সাথে ছোট লোকমি শুরু করে, তখন বুঝতে হবে বনের দুর্ভাগ্য আসন্ন। ওহে কেশরী, তুমি কি জানো না যে সব উজ্জ্বল জিনিসই সোনা হয় না? তোমার চোখে আজ অহংকারের পর্দা পড়ে গেছে বলে তুমি ভালো মন্দের তফাৎ ভুলে গেছো। বাঁচাও! ওরে বাবারে, এ কি হলো? মাটি কেন আমাকে নিচের দিকে টেনে ধরছে? মোস্তাক, রঞ্জু, তোরা দাঁড়িয়ে তামাশা দেখছিস কেন? তাড়াতাড়ি আয়, আমাকে টেনে তোল। আমার পা দুটো যে দেবে যাচ্ছে। রঞ্জু ভাই, পালাও! এই রাজা তো পাগল হয়ে গেছে। সোনা কোড়াতে গিয়ে সে তো নিজেই সোনার খনিতে মিশে যাচ্ছে। ওরে বাপরে, এ তো জ্যান্ত জম, চোরাবালি! মোস্তাক কখনোই নিজের জীবনের চেয়ে অন্য কিছুকে বড় মনে করে না। সোনা ঠাকুক নদীর চরে, আমি আমার জান নিয়ে বনের গহীনে চললাম। বিদায় সিংহ মামা, আপনি আপনার সোনা নিয়েই শান্তিতে থাকুন। মামা, আমি কিন্তু সাঁতার জানি না, আর ওই কাদা যে হারে আপনাকে গিলে খাচ্ছে, আমার খুব ভয় লাগছে। মোস্তাক ভাই ঠিকই বলেছে, এখানে দাঁড়িয়ে থাকলে আমরা ওই কাদার আহাল হয়ে যাব। রাজা যখন বিপদে পড়ে, তখন প্রজার কাজ হলো নিজের প্রাণ বাঁচানো। সোনাগুলো তো পকেট থেকে সব কাদা হয়ে পড়ে যাচ্ছে। চলো ভাই মোস্তাক, দৌড়াও, পেছনের দিকে তাকিও না। বিপ্লব আর বর্ষা ঝোপের আড়াল থেকে দেখছিল কিভাবে লোভ মানুষকে অন্ধ করে দেয়। সিংহ যখনই বড় এক পাথরের লোভে কাদার মধ্যে ঝাঁপ দিল, অমনি সে চোরাবালিতে আটকে যেতে শুরু করল। দামি পাথরগুলো তার পায়ের নিচে ভেঙে ধুলো হয়ে গেল। মোস্তাক আর রঞ্জু দেখল রাজা আজ মহা বিপদে, কিন্তু সাহায্য করা তো দূরের কথা, তারা তাদের রাজার সব সোনা ফেলে দিয়ে বনের গহীনে পালিয়ে গেল। কেশরী মামা, আপনি কি সত্যিই ভাবছেন এই কাদা আর বালির ভেতর সোনা লুকিয়ে আছে? আপনি তো বনের রাজা। আপনার বুদ্ধি কি এই তপ্ত রোদে শুকিয়ে গেল? এই চকচকে পাথরগুলো আসলে মূল্যহীন পাথর ছাড়া আর কিছুই নয়। আপনি যদি আমাদের কথা না শুনে ওই চূড়াবালির দিকে হাত বাড়ান, তবে রাজত্ব হারাবেন আর নিজেও তলিয়ে যাবেন। আমি শপথ করছি বিপ্লব, আমি কথা দিচ্ছি বর্ষা, আমি আর কোনোদিন এই বনের কোনো প্রাণীকে কষ্ট দেব না। আমি অহংকার আর লোভের চোরাবালিতে আটকে গিয়েছিলাম। আমাকে এই শেষবারের মতো রক্ষা করো। আমি আর কোনোদিন মুরগি ছানা বা অন্য কাউকে অন্যায়ভাবে আক্রমণ করব না। আমি বনের এক দয়ালু রাজা হয়ে থাকব। আমাকে বাঁচাও। ধন্যবাদ শিয়াল ভাই, ধন্যবাদ বর্ষা দিদি, তোমরা আজ সত্যি আমার জীবন ভিক্ষা দিলে। আমি তো ভেবেছিলাম আজই বুঝি আমার জীবনের শেষ দিন,
তোমরা না থাকলে আমি ওই ভয়ঙ্কর সিংহ থেকে মুক্তি পেতাম না। আমি আর কোনো দিন এই নদীর পাড়ে একা আসব না। তোমরা অনেক অনেক ভালো থেকো। বিপ্লব, তুমি আর বর্ষা যা করছ তা সত্যিই প্রশংসার যোগ্য। এই বনের শান্তি ও শৃঙ্খলা আজ তোমাদের বুদ্ধির ওপরই নির্ভর করছে। প্রকৃতির বিচার বড় নিষ্ঠুর কেশরী। যে আজ অন্যের গ্রাস কেড়ে নিতে চায়, প্রকৃতি আজ তাঁকেই গ্রাস করতে বসেছে। আমি চললাম, মনে রেখো, লোভ মানুষকে ধ্বংস করে আর সততা মানুষকে মুক্তি দেয়। অবশেষে সিংহ কেশরীর ভুল ভাঙল। সে বুঝতে পারল দামি পাথর বা সোনা জীবন বাঁচাতে পারে না, বাঁচায় একমাত্র সততা আর বন্ধুত্ব। মোস্তাক আর রঞ্জুর মতো স্বার্থপরদের সে চিনে নিল। শেয়াল বিপ্লবের টানে সিংহ যখন কাদা থেকে উঠে এলো, তখন বনের আকাশে এক নতুন ভোরের সূচনা হল। লোভের পরাজয় আর বুদ্ধির জয় আজ বনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গল্পটা ভালো লেগেছে? তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চতুর শিয়ালের সঙ্গে দেখা হবে পরের গল্পে।